হ্যালো বন্ধুরা, ৮ বছরের মেয়েকে করে অনেক মজা পেলাম তাকে করতে গিয়ে আমার পুরো জীবন শেষ। সে বলল আমাকে জোরে দাও, জোরে দিলে বেশি মজা পাই। বন্ধুরা, তোমাদেরকে এখন পানি বের করার গল্পটি শোনাবো। গল্প শুনলে তোমাদেরও করতে ইচ্ছে করবে। কেউ এসব কথা শেয়ার করতে চায় না, তারপরও আমি তোমাদেরকে আমার সাথে ঘটে যাওয়া গল্পটা শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের জন্য গল্পগুলো বানাতে আমার অনেক কষ্ট করতে হয়, তাই বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো দেরি না করে গল্পে আসি। বাসায় প্রবেশ করেই রাজেশ তার রুম থেকে গঙ্গানির আওয়াজ পেল। অদ্ভুত একটা শব্দ পেয়ে রাজেশ দৌড়ে রুমের কাছে গিয়ে দরজা ধাক্কাতে লাগল। রুমে তার স্ত্রী নিপা ছিল। রাজেশ ভাবল হয়তো তার কিছু হয়েছে। নিপা নিপা বলছে আর দরজায় ধাক্কা দিচ্ছে। প্রায় 5 মিনিট পরে নিপা দরজা খুল। নিপা রাজেশকে দেখে চমকে গেল। মনে হলো নিপা আকাশ থেকে পড়ল। নিপার এলোমেলো অবস্থা দেখে রাজেশ সরল মনে জিজ্ঞেস করল, তোমার কিছু হয়েছিল? নিপা নিপা হাই তুলে বলল, না তো কি হবে, ঘুমিয়েছিলাম, হয়তো তখন স্বপ্ন দেখে ওরকম করেছি। রাজেশ নিপার কথা খুব সহজেই বিশ্বাস করে রুমে ঢুকল। নিপা আজ খুব তাড়াহুড়ো করতেছে রাজেশকে ওয়াশরুমে যাওয়ার জন্য। রাজেশ ওয়াশরুমে গিয়ে ভাবল, সত্যিই পাগলি আমার খুব কেয়ার করে, কত ভালোবাসে আমাকে। এমন সময় রাজেশ রুমে দরজা লাগানোর শব্দ পেল। ভাবছে হয়তো রুমে ঢোকার সময় দরজা লাগানোর কথা ভুলে গেছে, তাই হয়তো নিপা দরজা লাগিয়ে দিল। রাজেশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখল নিপা সোফায় বসে উপরের দিকে তাকিয়ে আছে। রাজেশ নিপার পাশে বসে বলল, এ কি আমার রানী, খুব চিন্তিত মনে হচ্ছে তোমাকে। কিন্তু নিপা রাজেশের থেকে দূরে সরে গেল। বলল, এখন দুষ্টুমি করো না রাজেশ, আমার ভালো লাগে না। টেবিলে খাবার দিয়েছি, তুমি খেয়ে নাও। রাজেশ কিছুটা চমকে গেল, তারপর বলল, কি হলো নিপা, তোমার আজ এমন করছো কেন? নিপা বলছে, কিছু হয়নি, মাথাটা কেমন যেন ব্যথা করতেছে। রাজেশ নিপার আচরণে কিছুটা হকচকিয়ে গেল, ধরে বলল, কি করো নিপা? নিপা রাজেশকে ছাড়িয়ে নীল। রাজেশ বলল, কি হয়েছে বলতো? তখন বললে, মাথা ব্যথা। আর এখন আবার ছাড়িয়ে নিলে যে? নিপা বলল, আসলে আমি ব্রত রেখেছিলাম, যার জন্য আমি 7 দিন তোমার কাছে আসতে পারবো না। রাজেশ বলল, ঠিক আছে, কাছে যখন আসতে পারবো না তখন পাশে তো থাকতে পারবো। নিপা কিছু বলল না। এমন সময় নিপার মোবাইলটা বেজে উঠল। কি যেন ভেবে নিপা কলটা কেটে দিল। রাজেশ বলল, রিসিভ না করে কাটলে যে? নিপা বলল, জানি না কে ছিল ওটা, তাই রিসিভ করলাম না। দুজনে ঘুমিয়ে পড়ল। সকাল হলো, নাস্তা করে রাজেশ অফিসের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। সিডি থেকে নামতেই দারোয়ান বলল, স্যার আপনাকে একটা কথা বলতে চাই। রাজেশ বলল, বলো কি বলতে চাও? অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে, বাসর রাত বলে কথা, কিন্তু রাজি হয়নি। বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয়, যে শান্ত করতে পারত সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার এখন স্বামীর নাম ফারাবি। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে। আজ আমাদের আত্মীয়স্বজন বেশি নেই, গোটা 20 লোক হবে এসেছে মাত্র। আমার মেয়েটা ঘুমালো। একটু পরেই ফারাবি এসে ঢুকলেন রুমে, দরজা মারলেন নিঃশব্দে। তিনি এসে বসলেন আমার কাছে। আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। আমি মাথা নাড়লাম। তিনি তাচ্ছিলের সুরে বললেন, কেন? আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি মৃদু হেসে বললেন, আমাদের 7 বছরের প্রেম আর 1 বছরের সংসার জীবন ছিল, কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল, ভালোবাসা হয়ে ওঠেনি। আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল। আমি চুপ করে রইলাম। কি নাম ওর? মাইশা। বাহ, অনেক সুন্দর নাম তো ওর বাবার দেয়া, দেখতেও কি বাবার মতো হয়েছে। আমার আমার কোলে দেবেন একটু? এবার আমি তার দিকে তাকালাম, মুখে আকুতি ভরা, চোখ পানিতে ভরে উঠছে। দিলাম তার হাতে। মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না।
ফারাবি খেলল কতক্ষণ তার সাথে, আর মাইশা হাসছে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি। তাকে মেহরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে। খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন, জানেন আমার মেয়ের খুব শখ ছিল নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব, কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই। মাইশা না থাকলে হয়তো এ বিয়েটাও হতো না। কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে? মাইশাকে পাশে শুইয়ে দিয়ে বললেন, আপনি ঘুমিয়ে যান, সারাদিন খাটুনি গেছে অনেক বলে মাইশার পাশে শুয়ে পড়লেন। আমি তখনও তাকিয়ে আছি। তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম। পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা। ফারাবি এক হাত দিয়ে রেখেছেন মাইশার উপর, যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন? সকালে চোখ খুলতেই দেখলাম মাইশা ফারাবি কেউই নেই। আমি ধর্মট করে উঠে বসে আশেপাশে তাকাতেই বারান্দায় চোখ পড়ল। ফারাবি রকিং চেয়ারে বসে ঘুম পাড়াতে চাইছে মাইশাকে। আমি কাছে যেতেই বললেন, কান্না করছিল, আপনার ঘুম ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম। দুষ্টু বাচ্চাটা কি কিছুতেই ঘুমাতে চাইছে না। আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে। আমি ফিক করে হেসে দিলাম। তিনি বললেন, হাসছেন যে? মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা কি হয়েছে ভাবছি আরও বড় করব দাড়ি, মেয়ে যাতে খেলতে পারে। আপনি ফ্রেশ হয়ে নিন। আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম। নাস্তা খেতে বসেছি। ফারাবি বললেন, আপনি বেলের আচার বানাতে পারেন? আমি বললাম, দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন, খুব ভালো, তার আচারের স্বাদই আলাদা ছিল। তিনি রুটিটা ছিটতে ছিটতে বললেন, আমার বেশ প্রিয় বেলের আচার, ঝোলটা আরেকটু দেব দিন। আপনার রান্নার হাতও বেশ ভালো। আমি হেসে বললাম, রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন। ফারাবি শেষটুকু খেয়ে বল, ভালো হাতের পোড়া রুটিও অমিত হয় জানেন তো, বলে উঠে চলে গেলেন মাইশার কাছে। মেয়েটা ঘুমাচ্ছে। দোলনায় মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন। পরদিন থেকে অফিস মাত্র 3 দিনের ছুটি নিয়েছিলেন। বলতে গেলে 3 দিনেরই ছুটি পেয়েছেন। আর কি, প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহ খানিক ছুটি পেতেন। বের হওয়ার সময় জুতো পরতে পরতে বললেন, আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বউয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব, কিন্তু নূপুরের কাছে এটা নেকামি ছিল, তাই কখনো এসব পূরণ হয়নি। আপনারও কি অপছন্দ? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়ালাম। তারপর বেরিয়ে গেলেন। গালে থাপ্পড় খেয়ে চুপচাপ স্বামীর সাথে চলে আসলাম। বাসায় এসে শাশুড়ির সাথে ও কথা বলছি না, চুপচাপ শুয়ে আছি সারাক্ষণ, শুধু ওইগুলো মাথায় কাজ করছে। বাসায় এসে আব্বুকে ফোন দিলাম। আব্বু কাজে চলে গেছে, রাতে এসে কথা বলবে সন্ধ্যার পর। আব্বু ফোন দিচ্ছে। আমি আব্বুকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে আব্বু আমার শাশুড়িকে বলছে। শাশুড়ি বল, বিশ্বাসটা দেখছে রাতে তাদের এর মা ছেলের মধ্যে কি কথা হয়েছে আমি জানি না। পরের দিন সকালবেলা আমার শাশুড়ি আমাকে আরও উল্টো কথা শোনাচ্ছে যে আমার জামাইকে নাকি আমার ছোট আম্মু ফোন দিয়ে নিয়ে যেত বাসায় বাজার দিবার জন্য। ওনার ছেলে ওনাকে যেভাবে বুঝাইছে সেইভাবেই বুঝছে। এখন কয়দিন ধরে আমার জামাই রাত 9:00 তারপর বাসায় চলে আসে। মনে হয় বিশ্বাসটা আমরা জানতে পারছি, সেই জন্য এখন আর যায় না। আমিও ভাবিকে ফোন দিয়ে খবর নেই। ভাবিও বলে, এখন দেখি না কয়দিন ধরে আমার জামাইকে দেখি, এখন অনেক টেনশনে থাকে আমার সাথে। এখন আর আগের মতো সম্পর্ক নেই, তেমন কথা হয় না। একসাথে থাকি কিন্তু কোনো মনের মিল নাই। সংসার করব কি না করব না এসব নিয়ে সারাক্ষণ চিন্তা। আমার ভাবির কাছে শেয়ার করি, বান্ধবীদের কাছে শেয়ার করি, কি করব। সবাই একটা কথাই বলে, পুরুষ মানুষ একটু একটু এমন হবেই, তাই বলে কি সংসার ছেড়ে চলে আসতে হবে নাকি? এখন কিছুদিন দেখ, যদি ভালো হয় তাইলে বাচ্চা নিয়ে নে, তাইলে সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ি ও বলল একই কথা। কিছুদিন যাবৎ যেহেতু দেখছি উনি আর রাতে কোথাও যায় না, অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম সংসার করব। আজকে সন্ধ্যার পর আমি আমার জামাইকে ফোন দিলাম, বললাম তাড়াতাড়ি বাসায় আসতে। উনি বলল এখন আর ফোন দিয়ে
বলতে হবে না আমি এমনি তাড়াতাড়ি বাসায় আসি, বেডা মানুষ এটা ভাবে না একসাথে থেকে ও কাছে আসে না, কথা বলে না। আর আজকে এতদিন পর ফোন দিল, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আজকে মনটা অনেক ভালো, তাই শাড়ি পরেছি, সেই জন্য জামাইকে ফোন দিয়ে বললাম তাড়াতাড়ি বাসায় আসতে। শাড়ি পরে আজকে আব্বুকে ও ভিডিও কল দিচ্ছি। আব্বু অনেক খুশি আজকে। আব্বুর রুমমেট ও আজকে আমাকে দেখে বলছে আমি নাকি অনেক সুন্দর। আমার আব্বুকে বলতাছে, আঙ্কেল আপনার এত সুন্দর একটা মেয়ে আছে, আগে তো বললেন না। ওনার কথা শুনে আমিও অনেক হাসলাম। আজকে রাত 9:00টার পর জামাই বাসায় চলে আসে, আমাকে শাড়ি পরা দেখে একটু তাকিয়ে চলে যায় ফ্রেশ হতে। রাতের খাবার খেয়ে শাশুড়ির সাথে কথা বলে রুমে চলে এসেছে। আমি চুপচাপ শুয়ে আছি, উনি আমার পাশে শুয়ে ফোন টিপছে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে আছি, কোনো সাড়া পাই না। ওনার মেয়েরা শাড়ি পরলে নাকি পুরুষ মানুষ পাগল হয়, আমারটা মনে হয় অন্যরকম। গাটা জোল আছে, শুধু আমি মেয়ে হয়ে কিভাবে ওনাকে কাছে টানি, লজ্জায় বিষয়। আর বললাম আমার উপরে রাগ করে থেকো না, আসো আমরা সব কিছু ভুল ও সুন্দর একটা সংসার করি। তবে গাড়ি বেশিক্ষণ চলতে পারেনি, তেল শেষ হয়ে গেছে। পরের দিন সকালে শাশুড়ি আমাকে বলছে, তোমার জামাই যে 7-8 দিনের জন্য চিটাগাং তার কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে। এটা কি তুমি জানো? আমি বললাম না তো, আমি তো কিছুই জানি না। চিটাগাং আবার কিসের বন্ধু ওর? শাশুড়ি বলে, জানি না। আমি কাল রাতে বলল বেড়াতে যাবে। আমি আমার জামাইকে জিজ্ঞেস করলাম, তুমি নাকি চিটাগাং বেড়াতে যাবা? উনি বল, হ্যাঁ যাব। আমি জিজ্ঞেস করলাম, ওইখানে তোমার কেমন বন্ধু? আমি তো জানলাম না কোন দিন।